আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকে গল্পটিতে থাকছে ৩০ বছরের গৃহবধূ আর তার স্বামীর বন্ধুর অন্তরঙ্গ গল্পের মুহূর্তগুলো। তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন। আর এইরকম আরো মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ঝড়ের রাতে সায়ন্তের পা অনন্যাদের বাড়ির দরজায় এসে থেমে গেল। হাতে এক বোতল ওয়াইন। তার বন্ধু রহানের আমন্ত্রণে রাতের খাবার এসেছিল, কিন্তু বাইরে ঝড়ের তাণ্ডব আর বিদ্যুতের ঝলকানি তাকে ফিরতে দিচ্ছিল না। অনন্যা, রোহানের স্ত্রী, ৩০ বছরের গৃহবধূ দরজা খুলল। হালকা সবুজ শাড়িতে তার সুডল শরীর যেন ঝড়ের রাতকে আরো উষ্ণ করে তুলছিল। কোমর পর্যন্ত ঝরে পড়া কালো চুল আর চোখের গভীর ঝলকানি সায়ন্তের বুকের ধুকপুকানি বাড়িয়ে দিল। সায়ন্ত, এসে গেছ? ভেতরে আসো, এই ঝড়ে কোথাও যাওয়া যাবে না। অনন্যার গলায় মধুর হাসি, কিন্তু তার চোখে একটা রহস্যময় টান। রোহান অফিসের কাজে শহরের বাইরে। সায়ন্ত জানত, কিন্তু অনন্যার আমন্ত্রণে না আসে পারেনি। ডিনার টেবিলে তারা গল্প করল, হাসল, আর ওয়াইন গ্লাসে তাদের চোখের ইশারা মিশে গেল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকারে ডুবে গেল। অনন্যা হেসে বলল, এই ঝড়টা আমাদের রাতটাকে আরো মজা করে দিল। সে উঠে মোমবাতি জ্বালালো। মোমবাতির কাপা আলোয় অনন্যার শরীরের ছায়া দেওয়ালে নাচছিল, আর সায়ন্তের চোখ সে ছায়ায় আটকে গেল। অনন্যা টেবিলের কাছে এসে বসল। তার শাড়ির আঁচল হালকা সরে গেছে। এমন রাতে একটা খেলা খেললে মন্দ হয় না, কি বলো সায়ন্ত? তার কণ্ঠে যেন একটা অন্যরকম ঝিলিক, আর চোখে দুষ্টুমি। সায়ন্তের গলা শুকিয়ে গেল। খেলা? কি খেলা? সে জিজ্ঞেস করল। তার চোখ অনন্যার ঠোঁটে স্থির। বলল, ছায়ার খেলা। অনন্যা হাসল। সে মোমবাতিটা হাতে তুলে নিল, আর আলো মুখে পড়ে চোখ দুটি ঝকঝক করছিল। তুই আমার ছায়া ধরতে পারবি? সে উঠে ঘরের এক কোণে গেল, আর তার শরীরের ছায়া দেওয়ালে বড় হয়ে নাচছিল। সায়ন্ত হাসল। এটা তো সহজ, কিন্তু তার মন বলছিল এই খেলা শুধু তাদেরকে নিয়েই একটা অন্যরকম কিছু করতে চলেছে। মুহূর্তটা গরম হয়ে উঠল। অনন্যা মোমবাতিটা টেবিলে রেখে সায়ন্তের কাছে এলো। তুই জানিস, এই রাত আমাদের। সে ফিস ফিস করল। তার উষ্ণ শ্বাস সায়ন্তের কানে। সায়ন্তের হাত তার কোমরে উঠল। শাড়ির নরম কাপড় তার আঙ্গুলে জড়িয়ে পড়ল। অনন্যা। সে কথা শেষ করতেই পারল না। অনন্যা হাসল, বলল, রোহান এখানে নেই, তুই শুধু আমার, আর এই মুহূর্তটা আমাদের। তারা কাছাকাছি এলো। অনন্যার শরীরের কম্পন সায়ন্তের সঙ্গে একাকার হয়ে গেল। মোমবাতির আলো তাদের ছায়া দেওয়ালে মিশে একাকার হয়ে গেল, যেন রাতের সঙ্গে দিন মিলে যাচ্ছে। অনন্যার হাত সায়ন্তের পিঠে উঠল, আর তার নখ হালকা চাপ দিল। সে ফিসফিস করে বলল, এই খেলায় কোনো নিয়ম নেই সায়ন্ত। সায়ন্ত তার কোমর শক্ত করে ধরল, বলল, তাহলে আমি জিততে চাই। তাদের ঠোঁট একে অপরের কাছে এলো। মোমবাতির কাপা আলোয় তাদের শ্বাস মিশে গেল। অনন্যার শাড়ির আঁচল পুরোপুরি সরে গেল, আর সায়ন্তের হাত তার উন্মুক্ত পিঠে ঘুরে বেড়ালো। সায়ন্ত ফিসফিস করে বলল, তুই আমাকে পাগল করে দিচ্ছিস অনন্যা। অনন্যা বলল, তাহলে পাগল হয়ে যা। পাগল হওয়ার জন্যই তো এ রাত। তারা একে অপরকে জড়িয়ে ধরল। ঝড়ের শব্দে তাদের গোপন মুহূর্তকে আরো গভীর করছিল। অনন্যা শরীরের উষ্ণতা আর সায়ন্তের আকাঙ্ক্ষা একটা নিষিদ্ধ আগুন জ্বলে উঠল। তাদের খেলা গভীর হলো। সায়ন্ত অনন্যার গলায় চুমু খেল। তার শরীর আরো কাছাকাছি টেনে নিয়ে গেল। এই রাত আমাদের, অনন্যা ফিসফিস করল। তার হাত সায়ন্তের চুলে। তারা ঘরের এক কোণে গেল। মোমবাতির আলো তাদের ছায়াকে আরো বড় করে তুলছিল।
অনন্যার শাড়ি মেঝেতে পড়ে গেল, আর সায়ন্তের শার্ট তার পাশে। তাদের শরীর একে অপরের সঙ্গে মিশে গেল। ঝড়ের শব্দ তাদের আবেগকে ঢেকে দিচ্ছিল। হঠাৎ ফোনের শব্দে তারা চমকে উঠল। রহানের ফোন। অনন্যা দ্রুত শাড়ি ঠিক করে উঠল। তার মুখে লজ্জা আর উত্তেজনার মিশ্রণ। ও ফিরেছে, সে ফিসফিস করে বলল। সায়ন্তন নিজেকে সামলে বলল, আমাদের কি হবে? অনন্যা হাসল, বলল, এটা আমাদের গোপন ছায়ার খেলা, কেউ জানবে না। সায়ন্ত বাড়ি ফিরল, কিন্তু অনন্যার শরীরের কণ্ঠ, তার উষ্ণ শ্বাস আর মোমবাতির আলোয় তাদের ছায়া তার মন যেন আরো অস্থির করে তুলছিল। রোহানের স্ত্রী হওয়া সত্ত্বেও অনন্যার সঙ্গে নিষিদ্ধ আকর্ষণ তাকে আর শান্তিতে থাকতে দিল না। এই গোপন রাত কোথায় নিয়ে যাবে তা শুধু সময়ই। তার শিল্পী মনে প্রতিফলন তার ছবিতে দেখা যেত। রেজা মিথিলার সঙ্গে বেশ কয়েক ঘন্টা সময় কাটালো। তারা পাহাড়ে ঘুরতে বের হলো, ফুলের বাগানে হাঁটলো, আর কথা বলতে বলতে সময় কিভাবে চলে গেল তারা বুঝতেই পারলো না। রাতে গেস্ট হাউসে ফিরে তারা একসাথে চা পান করছিল। মিথিলা বলল, আসলে এই পৃথিবীতে অদ্ভুত, যে মানুষগুলো সবচেয়ে বেশি ব্যস্ত থাকে তারা কখনো সত্যিকারের শান্তি অনুভব করে না। আর যখন তুমি এতটা ব্যস্ত হয়ে পড়ো তখন প্রকৃতির কাছে ফিরে যাওয়ার দরকার হয়। রেজা হেসে বলল, তাহলে আমি মনে করি আমার শান্তি খুঁজে বের করতে এখানে আসা উচিত ছিল। মিথিলা মৃদু হেসে বলল, তবে তুমি কি জানো, প্রকৃতি তার নিজে ধীরে ধীরে প্রক্রিয়া সম্পন্ন করে, তেমনি আমাদের জীবনেও একটা প্রক্রিয়া রয়েছে, সবকিছু দ্রুত হবে না। রেজা তার কথায় গভীরভাবে চিন্তা করতে লাগলো। সে অনুভব করছিল মিথিলা যা বলছে সেটাই যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াচ্ছে। সেই দিন থেকেই রেজা আর মিথিলার মধ্যে একটা বিশেষ সম্পর্ক গড়ে উঠল। তারা একে অপরকে ভালোভাবে জানলো, একে অপরের দুঃখ, সুখ, সংগ্রাম আর আশা ভাগাভাগি করলো। এভাবেই কয়েকদিন কেটে গেল, কিন্তু রেজার মনে একটা প্রশ্ন ছিল, যে সম্পর্কটা তারা গড়ে তুলছে সেটা শুধু মুহূর্তের জন্য থাকবে নাকি স্থায়ী হবে।